জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বাহরাইনে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রবাসীর তত্ত্বাবধানে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান সুপ্রিম ইলেকট্রনিক্স WLL এর তৃতীয় শাখা। বুধবার রাজধানী মানামায় আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির সিনিয়র সহসভাপতি সাবের আহমেদ। এ সময় অনুষ্ঠানে স্বাগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুপ্রিম ইলেকট্রনিক্স WLL এর পরিচালক সুমন প্রধান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজারুল হক নয়ন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সিনিয়র সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ অন্যান্যরা। অস্ট্রিয়ায় অগঠনতান্ত্রিক সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ভিয়েনায় আয়োজন করা হয় এই সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের প্রাক্তন কমিটির সহসভাপতি আব্দুল জলিল। সভায় তিনি বলেন, আজকের এই প্রতিবাদ সভা কতিপয় কিছু মানুষ ও তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। যারা চাটুকারিতা করে আওয়ামী রাজনীতি করে তাদের মুখ অচিরেই উন্মোচিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সদস্য আহমেদ ফিরোজ ও আওয়ামী লীগের প্রাক্তন কমিটির 5 সহসভাপতি সহ অন্যান্যরা। সৌদি আরবে উদযাপিত হয়েছে সশস্ত্র দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার দূতাবাসে বঙ্গবন্ধু চত্বরে করা হয় এক আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ আল। কেক কেটে অনুষ্ঠান শুরু করেন দূতাবাসের চেয়ার্স দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হাসান মৃধা, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফারুক এবং প্রধান অতিথি। এরপর চেয়ার্স দ্য অ্যাফেয়ার্স ও দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন জেনারেল মোহাম্মদ গোলাম ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার অভিবাসীরা। ফ্রান্সে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। এই উপলক্ষে প্যারিসে স্থানীয় টাউন হলে করা হয় নানা আয়োজন। বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তারা। পরে সশস্ত্র বাহিনীর কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যবহুল একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশটিতে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা। নানা নাটকীয়তা আর দীর্ঘ আলোচনার পর অবশেষে নির্ধারিত হয়েছে গাজায় যুদ্ধবিরতির সময়। শুক্রবার সকাল 7টায় উপত্যকায় কার্যকর হবে যুদ্ধবিরতি। বিবৃতিতে এমনটি জানিয়েছে কাতার। মধ্যস্থতাকারী দেশটি জানায়, হামাস এবং ইসরায়েলের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দি মুক্তি শুরু হবে বিকেল 4টা থেকে। প্রাথমিকভাবে 13 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। বন্দীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে তাদের। অস্ত্রবিরতি কার্যকরের পর যত দ্রুত সম্ভব রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রবেশের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। বুধবার কাতারের মধ্যস্থতায় গাজায় 4 দিনের বিরতির প্রস্তাবে অনুমোদন দেয় ইসরায়েলের পার্লামেন্ট। শর্ত অনুযায়ী 50 জিম্মির বিনিময়ে মুক্তি পাবেন 300 ফিলিস্তিনি। 4 দিন নয়, গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চায় জাতিসংঘ। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে উপত্যকার শোচনীয় পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান আসে। ইউনিসেফ সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার কর্মকর্তারা বলেন, বর্তমানে নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ জায়গা গাজা। আন্তর্জাতিক মহলকে ইসরায়েলি বর্বরতা পুরোপুরি বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত। রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীনও দীর্ঘস্থায়ী সমাধানের দাবি জানায়। এদিকে যুদ্ধবিরতির শেষে আরও আগ্রাসী হামলা চালানো হুমকি ইসরায়েলের। মাত্র 46 দিনে 5300-র বেশি শিশু নিহত হয়েছে। দিনে 115 জন। যারা মারা গেছে তাদের 40%ই শিশু। সীমিত সময়ের জন্য হলেও যুদ্ধবিরতির এই চুক্তিকে স্বাগত জানায় ইউনিসেফ। গাজায় অতি জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য আমরা প্রস্তুত, যদিও অসহায় ফিলিস্তিনিদের আরও প্রচুর সহায়তা দরকার। এদিকে গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি নারকীয়তা। জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় প্রাণ গেছে একই পরিবারের অর্ধশতাধিক সদস্যের।
এই তথ্য নিশ্চিত করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। জানান, বুধবারের মিসাইল হামলায় গুড়িয়ে গেছে ক্যাম্পের বেশ কিছু ভবন। তাতেই ছিলেন কাদৌরা পরিবারের 52 সদস্য। প্রবীণ থেকে শিশুরা রয়েছে নিহতের তালিকায়। রাতে বড় ধরনের হামলা চালানো হয় খান ইউনিস এলাকায়। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 15 জন। নুসেইরাত ক্যাম্পেও ইসরায়েলি আগ্রাসনে 5 বাসিন্দার প্রাণ গেছে। আল আখা অঞ্চলে 20টি বাড়িতে বোমা বর্ষণ করা হয়। চলমান ইসরায়েলি আগ্রাসনে 14,500-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলের 11টি সামরিক বহরে হামলা চালানোর দাবি করল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ। দাবি প্রমাণে বুধবার কিছু ভিডিও প্রকাশ করে সংগঠনটির সামরিক শাখা আল কুদস ব্রিগেড, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। স্বাধীনতাকামীদের বিবৃতি অনুসারে জয়তুন শহরের আশপাশ তাল আল হাওয়া, সাতি শেখ রাদওয়ান এবং জুহর আদ্দিক এলাকায় চালানো হয় এই অভিযান। অবশ্য হতাহতের নিশ্চিত কোনো তথ্য জানায়নি সংগঠনটি। দাবি, ব্যাপক ক্ষতিগ্রস্ত দখলদার বাহিনী। লেবানন সীমান্তে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের অভিযানের মৃত্যু হয়েছে কমপক্ষে 5 হিজবুল্লাহ সদস্যের। এক বিবৃতিতে তেল আবিব জানায়, বুধবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলে বেইত ইয়াহুন এলাকায় চালানো হয় বিমান হামলা। টার্গেট করা হয় হিজবুল্লাহর ঘাঁটি। হতাহতের বিষয়ে কিছুই জানায়নি ইহুদি বাহিনী। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে নিহতদের নাম, পরিচয়। এদের মধ্যে একজন লেবাননের পার্লামেন্ট সদস্য মোহাম্মদ রাদের ছেলে আব্বাস মোহাম্মদ রাদ। হিজবুল্লাহর গোষ্ঠীর সিনিয়র নেতা আইন প্রণেতা মোহাম্মদ রাদ। 2019 সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের চলমান অভিযান শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। ইহুদি বাহিনীর হামলায় 6 সপ্তাহে প্রাণহানি দাঁড়িয়েছে 85 জনে। এবার হামাসের একটি টানেলের ভেতরের ভিডিও প্রকাশ করল ইসরায়েল। তাদের দাবি, আল শিফা হাসপাতাল প্রাঙ্গণের নিচে পাওয়া গেছে এই সুড়ঙ্গ পথ। হামলা চালানো সহ বিভিন্ন সামরিক কাজে হামাস এই টানেল ব্যবহার করে বলে অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি দেশটি। গেল দুদিনে হাসপাতাল থেকে নতুন করে বিপুল অস্ত্র উদ্ধারের দাবিও করেছে তেল আবিব, যদিও অভিযোগ প্রত্যাখ্যান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আছে রান্নাঘর, বাথরুম, বৈঠকের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ। গাজার আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে হামাসের এমনই এক আধুনিক টানেল পাওয়ার দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের। প্রকাশ করা হয়েছে সুড়ঙ্গের ভেতরের ফুটেজ। সামরিক কাজে টানেলটি ব্যবহারের অভিযোগ তোলা হলেও কোনো তথ্য প্রমাণ দেয়নি তেল আবিব। পুরোপুরি ফাঁকা টানেলটিতে পাওয়া যায়নি কোনো সমরাস্ত্র কিংবা সামরিক সরঞ্জাম। গাজা সিটির সাথে সুড়ঙ্গটির সংযোগ রয়েছে দাবি করা হলেও আইডিএফ সেই রাস্তাও দেখাতে পারেনি। আমরা এখন ঠিক আল শিফা হাসপাতালের নিচের টানেলের ভেতর আছি। হামাস সদস্যদের থাকার জন্য এখানে কক্ষ রয়েছে। তারা হাসপাতালের বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমরা নিশ্চিত এই টানেল দিয়ে গাজা সিটিতে যাওয়ার পথ রয়েছে। হামলা চালিয়েই তারা টানেল দিয়ে সিটিতে চলে যায়। এদিকে একই ভিডিওতে গত 2 দিনে আল শিফা হাসপাতাল থেকে আরও বিপুল অস্ত্র উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। চারদিকে যেসব অস্ত্র দেখতে পাচ্ছেন তা মাত্র গত 2 দিনে পেয়েছে। হাসপাতালের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট জরুরি বিভাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। কম্পাউন্ডে থাকা গাড়িতেও মিলেছে অস্ত্র। তেল আবিবের এই অভিযোগ আবার অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, আইডিএফ নিজেরাই অস্ত্র রেখে দায় চাপাচ্ছে হাসপাতালের উপর। অভিযানের নামে আল-শিফা হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মূলত হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহারের অভিযোগে চালানো হয় এই ধ্বংসযজ্ঞ। কয়েক দফায় অস্ত্র পাওয়ার ভিডিও প্রকাশ করলেও সেগুলো সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2 কোরিয়ার মধ্যে নতুনভাবে ছড়ালো উত্তেজনা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সাথে একটি সামরিক চুক্তি বাতিল করেছে উত্তর কোরিয়া। এর ফলে পুরোদমে প্রতিবেশী সীমান্ত এলাকায় অস্ত্র মোতায়েন সহ সব সামরিক কার্যক্রম শুরু করবে পিয়ংইয়ং। 2018 সালে 2 দেশের সীমান্তবর্তী এলাকায় সামরিক কার্যক্রম সীমিত রাখতে ইন্টার কোরিয়ান কম্প্রিহেন্সিভ মিলিটারি এগ্রিমেন্ট বা CMO চুক্তি হয়েছিল। কিন্তু গেল বুধবার উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট ক্ষেপণের প্রতিবাদে চুক্তিটি আংশিক স্থগিতের ঘোষণা দেয় সিউল। জবাবে দেশটির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নিল কিম জং উন। সীমান্তে আরও শক্তিশালী সমরাস্ত্র মোতায়েনের ঘোষণাও দিয়েছে দেশটি। পাশাপাশি আঞ্চলিক যুদ্ধের জন্য সিউল দায়ী হবে দিয়েছে এমন হুঁশিয়ারও। ফুসফুসে নতুন ধরনের এক ব্যাধি নিয়ে আবারও তোলবার শুরু চীনে। করোনার ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই দেশটিতে দেখা দিয়েছে শ্বাসতন্ত্রের রহস্যজনক এক ব্যাধির প্রাদুর্ভাব। গত কয়েকদিনে দেশটির উত্তরাঞ্চলে হাসপাতালে দেখা যাচ্ছে রোগীদের লম্বা লাইন। কিছু স্কুলে বন্ধ রাখা হয়েছে পাঠদান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার বেইজিংয়ের কাছে এই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে WHO।
চীনের উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রোগীদের এমন লম্বা লাইন। হঠাৎ করেই বেড়েছে অজানা এক রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। বেজিং ও লিয়াওনিং প্রদেশে সবচেয়ে বেশি ছড়াচ্ছে শ্বাসতন্ত্রের রহস্যজনক ব্যাধি। কিছু এলাকায় প্রাদুর্ভাব এতই বেশি, স্কুলে সশরীরে ক্লাস বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। এখনও তরতাজা করোনা মহামারীর স্মৃতি। এরই মধ্যে কোভিড-19-এর উৎপত্তি স্থল চীনে নতুন রোগ ছড়াচ্ছে আতঙ্ক। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। চিকিৎসকরা বলছেন নিউমোনিয়ার মতোই এই রোগে আক্রান্তদের ফুসফুসে সংক্রমণের কারণে হয় শ্বাসকষ্টের সমস্যা। এছাড়া শ্বাসতন্ত্রে অতি ক্ষুদ্র ফোসকার অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। বেশি মাত্রার জ্বর হয় আক্রান্তদের, তবে কফের সমস্যা হয় না। যদিও চীন বলছে কোভিডের বিধিনিষেধ প্রত্যাহারের পর সার্স ভাইরাস সহ সাধারণ কিছু ভাইরাসের কারণে বেড়েছে শ্বাসতন্ত্রের সমস্যা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারাই বেশি আক্রান্ত হচ্ছে। দেশটির দাবি, রোগের বিস্তারিত জানতে চলছে গবেষণা। শিশুদের ইমিউন সিস্টেম প্রাপ্তবয়স্কদের মতো উন্নত নয়। বাচ্চাদের তুলনামূলকভাবে দ্রুত কাশি সহ অন্যান্য সমস্যা হতে পারে। সহজেই আমাদের শিশুরা তাই নানা সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। তবে ভিন্ন ধরনের এই নিউমোনিয়া নিয়ে সতর্ক করছে পশ্চিমা কয়েকটি গবেষণা। সতর্কতা হিসেবে মাস্ক পরা, হাত ধোয়ার পাশাপাশি অসুস্থদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া রোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চীনের কাছে তথ্যউপাত্ত চেয়েছে সংস্থাটি। শীতের আগে চীনে এমন ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বরের প্রকোপ অস্বাভাবিক নয়। তবে WHO বলছে গত কয়েক বছরের তুলনায় এবার তা আশঙ্কাজনক হারে বেড়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।